আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা পড়তেছিলাম। And we have already taken 3 classes on this chapter, and if you miss this class, no problem, just go to my YouTube channel, and in this YouTube channel you must find a playlist named হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায়, and in that playlist you must find the taken 3 classes। অর্থাৎ এর আগে আমরা 3টা ক্লাস এই চ্যাপ্টারের উপর নিয়েছি। তোমরা যারা এই ক্লাসগুলো মিস করেছো ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে প্লে লিস্টে পাবে, অথবা এই পাশে আই বাটনে চলে আসছে, দেখো এই পাশে আই বাটনে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটা অধ্যায় যেখান থেকে প্রতি বছরই একটা প্রশ্ন বোর্ডে আসবে। তুমি যদি বিগত বছরের হিসাব বিজ্ঞান বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে তুমি অবশ্যই দেখবা 2015 সাল থেকে 16, 17, 18, 19 এবং 20 তো পরীক্ষা হয় না। এর আগে যতগুলো বোর্ড আসছে এবং সামনে যতগুলো বোর্ড পরীক্ষা হবে, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। আমি আবারও বলে রাখছি, ব্যাংক সমন্বয় বিবরণী এটা হিসাব চক্রের কোনো ধাপ না। এটা হিসাব বিজ্ঞানের সাথে জাবেদা, খতিয়ান, রেওয়ামিলের মতো ডিরেক্ট কোনো অ্যাকাউন্টিং সাইকেলের কোনো অংশ না। বাট আমরা জানি যে আমানতকারী নগদান বই এবং ব্যাংক পাস বইয়ের ভিতরে যে গরমিল লাগে, অর্থাৎ যে মিসম্যাচ লাগে, সেগুলো রেকটিফাই করার জন্যই আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি, যে সম্পর্কে বিস্তারিত বেসিক আলোচনা আমি পর্ব 1 এবং পর্ব 2তে ব্যাংক সমন্বয়ের ছক কীরকম হবে অর্থাৎ একক জের ছকের আলোচনা করেছি, এবং পর্ব 3তে ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বৈত জের ছক সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমরা যে আলোচনাগুলো করব সেটা হলো আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীতে ম্যাক্সিমাম সময়ে খ নাম্বার প্রশ্ন তোমরা যদি দেখো, সেখানে চায় যে জাবেদা দাখিলা দেখাও, অর্থাৎ এখান থেকে ম্যাক্সিমাম সময় জাবেদা দাখিলার একটা প্রশ্ন আসবে, যেটা হলো 4 মার্কস, এবং এই 4 মার্কস মানে ক্যারি করা খুবই সহজ। অ্যান্ড I am ensuring you that if you attentive till my class, that means after the ending of this class, if you with my class, you will be able to get these 4 marks in the upcoming examination, right? অর্থাৎ এই জাবেদা দাখিলা সংক্রান্ত যত প্রশ্ন আছে আমরা আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব, এবং এটা খুব সহজ একটা জাবেদা দাখিলা এখান থেকে আসে, 4-5টা জাবেদা দাখিলা থাকে, আমরা ওগুলো ইনশাল্লাহ সমাধান করব। আর শেষে যদি সময় পাই, আমি ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম, যদিও এটা সম্পর্কে আমি পর্ব 2-এ কিছুটা আলোচনা করেছি, তারপরও ডেবিট মেমোরেন্ডামের ভিতরে কোন কোন আইটেমগুলো আসে, অ্যাট দ্য সেম টাইম ক্রেডিট মেমোরেন্ডামের ভিতরে কোন কোন আইটেমগুলো আসে, সেগুলো সম্পর্কে আমি আজকে ইনশাল্লাহ একটু ডিটেলস এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। এর কারণ হলো অনেক সময় ক নাম্বার প্রশ্নে আসে যে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, অথবা প্রশ্নে আসে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। তো কোন কোন আইটেম ডেবিট মেমোরেন্ডামে আসবে, কোন কোন আইটেম ক্রেডিট মেমোরেন্ডামে আসবে, সেটা ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি আলোচনা করব এই অধ্যায়ের জাবেদা দাখিলা। তো শিক্ষার্থী বন্ধুরা, জাবেদা দাখিলা সম্পর্কে নতুন বলার কিছু নাই, আমরা জাবেদা করতে করতে থিতু হয়ে গিয়েছি। অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আমরা জাবেদা সম্পর্কে অনেক আলোচনা করেছি। এরপর আমরা যারা এসএসসিতে কমার্সে ছিল তারাও জাবেদা সম্পর্কে অনেক ধারণা রাখো। জাবেদায় 5টা ঘর হবে, প্রথমে হলো তারিখের ঘর, পরে হলো বিবরণের ঘর, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকার ঘর, ক্রেডিট টাকার ঘর, অ্যাজ ইউজুয়াল আমরা এটা জানি। তো এখানে নতুন যে বিষয়টা হলো, আমরা যে জাবেদা দাখিলা দেব এখানে শুধুমাত্র আমানতকারীর জাবেদা দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও একটু বলে দেই, আমরা কিন্তু আমানতকারীর হয়ে জাবেদা দেব, এটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমরা যে জাবেদা দাখিলাগুলো দেব, কোন জাবেদা দাখিলাগুলো? আমানতকারীর বইতে, অর্থাৎ নগদান বইতে যে সকল লেনদেন লেখা হয় নাই, বা নগদান বইতে যে সকল আইটেম কোনো কারণে ভুল হয়েছে, অথবা আমাদের দেনাদার
সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, অথবা আমাদের পাওনাদারকে ব্যাংক পরিশোধ করেছে, অথবা ব্যাংক আমাদের সুদ দিয়েছে, ব্যাংক আমাদের চার্জ কেটে রেখেছে, অর্থাৎ আমাদের সাথে সংশ্লিষ্ট আইটেমগুলো আমরা এখানে জাবেদা দাখিলা দেব। এবং এখানে আমরা জাবেদা দাখিলা দিচ্ছি ব্যাংকের হয়ে না, আমরা কার হয়ে জাবেদা দাখিলাগুলো দেব? আমরা জাবেদা দাখিলাগুলো দেব আমানতকারীর হয়ে। যেমন অনেক সময় এরকম লেনদেন থাকবে যেটা আমাদের কনফিউশনে ফেলে দেবে যে এটা জাবেদা দাখিলা হবে কি হবে না। যেমন একটা লেনদেন আমি তোমাদেরকে বলতেছি যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি। লেনদেনটা আবার শোনো, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, এটা কিন্তু ব্যাংকে আদায় হয়নি, কিন্তু এটা জাবেদা হবে, কারণ এই লেনদেনটা আমানতকারী তার নগদান বইয়ের ব্যাংক পাশে লিখেছে, অর্থাৎ এইটার জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি আবারও বলতেছি, যে সকল লেনদেন নগদান বইকে এফেক্ট করবে, আমানতকারী এফেক্টেড হবে, শুধু ওই সকল লেনদেনের আমরা জাবেদা দাখিলা দেব। যদিও ওই সকল লেনদেন ব্যাংকে উপস্থাপন না হলেও ব্যাংক আদায় করেনি, দিস ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে আমাদের হেডেক করার কোনো কারণ নাই। আমরা আমানতকারীর হয়ে সকল লেনদেনের জাবেদা দেবো। কীরকম? আরও একটা উদাহরণ দিচ্ছি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয় নাই, এটা আমাদের মনে হইতে পারে যে ব্যাংকে উপস্থাপন হয় নাই, তাহলে কি এটার জাবেদা দেব না? না, আমরা অবশ্যই জাবেদা দেব। ব্যাংকে উপস্থাপন হয় নাই সেটা আমাদের কোনো ফ্যাক্ট না, কিন্তু যখন একটা চেক ইস্যু করছে, আমানতকারী সাথে সাথে কি করছে? পাওনাদারের টাকাটা কমাই রাখছে, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট করছে, ব্যাংক হিসাব ক্রেডিট করছে। অর্থাৎ চেক ইস্যু করার সাথে সাথে আমানতকারী কিন্তু এটার একটা মানে ইনভলভ হয়ে গেছে, আমানতকারী ব্যাংক হিসাবের টাকা কমাই দিয়েছে, এই কারণে এটার জাবেদা হবে। তাহলে আমি আর এটা নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না, আমি এখন সরাসরি জাবেদায় চলে যাব। এই অধ্যায়ে কি কি জাবেদা আসে এটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই জাবেদাগুলো সচরাচর এই অধ্যায়ে আসে, অর্থাৎ বিভিন্ন বোর্ডের গাণিতিক প্রবলেমগুলো অ্যানালাইসিস করে দেখা যায় এখানে প্রায় 10 থেকে 12টা মানে কমন লেনদেন আসে, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি, তোমরা যদি একটু খেয়াল করো। যেমন চেক ব্যাংকে জমা দিলে, এটা ম্যাক্সিমাম কমন এই অধ্যায়ের জাবেদা। চেক আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেওয়া হলে, বা আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় না করলে, আবারও বলতেছি, আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হলো, অথবা আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করলো না। এই দুইটা ব্যাংকের কাছে দুই ধরনের। কেন? একটা হলো চেক সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়বে, মানে আমার টাকা ব্যাংকে বাড়বে। আবার আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করে নাই, মানে হলো আমার ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকা বাড়লো না, ঠিক আছে, কিন্তু আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করলো না, অথবা চেক ব্যাংকে জমা দেওয়া হলো, এই দুইটা একই সেম ফ্লেভার বা একই সেম মানে এফেক্ট ফেলবে আমানতকারীর বইতে। কেন বলতে পারো? তুমি একটা চেক যখন পাইছো, তুমি চেকটা কার কাছ থেকে পাইছো? সাধারণত আমরা চেক কার কাছ থেকে পাই? রাইট, দেনাদারের কাছ থেকে চেক পাই। যখনই তুমি চেকটা পাও, এটা তুমি ব্যাংকে জমা দাও অথবা ব্যাংকে জমা পরে দাও। আবারও ভালো করে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটা চেক যখন আমরা দেনাদারের কাছ থেকে পাই, এইটা আমি ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠাইলাম বা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠাইলাম, ব্যাংক আদায় করলো না, কিন্তু আমি যখনই চেকটা দেনাদারের কাছ থেকে পাই, আমি কি জাবেদা দেই? আমি নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংকের টাকা বাড়াই দেই আর দেনাদারের পরিমাণ কমাই দেই। রাইট, তাহলে যখনই আমরা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেব, অথবা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিছি, ব্যাংক আদায় করলো না, সমস্যা নাই, কিন্তু এইটার জাবেদা কি হবে? এইটার জাবেদা হবে, যেহেতু আমরা চেকটা পাইছি, তার মানে চেকটা ব্যাংকে আজ হোক কাল অবশ্যই জমা পড়বে, এই কারণে ব্যাংক হিসাব হবে ডেবিট। আর এই চেকটা আমি কার কাছ থেকে পাইছি? এই চেকটা আমি পাইছি দেনাদারের কাছ থেকে, তার মানে দেনাদারের পরিমাণ হ্রাস করবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, যখনই আমি চেক পাবো, আমি চেক সাধারণত কার কাছ থেকে পাই? চেক সাধারণত আমরা দেনাদারের কাছ থেকে পাই। যখনই চেকটা আমি দেনাদারের কাছ থেকে পাবো, চেক পাওয়া মানে হলো এই চেকটা আমি ব্যাংকে জমা দেব, অর্থাৎ ব্যাংকের টাকা বাড়বে। তো যখনই আমি চেক পাই, আমি সম্পদ বাড়াই দেই, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর চেকটা আমি কার কাছ থেকে পাইছি? দেনাদারের কাছ থেকে। দেনাদার আমার সম্পদ ছিল, যেহেতু দেনাদার চেক দিয়ে দিছে, তার মানে দেনাদারের কাছ থেকে ভবিষ্যতে আর আমি টাকা দাবি করতে পারবো না, আমার সম্পদ হ্রাস পাইছে, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন এখানে প্রশ্ন হইল, এই চেকটা ব্যাংক আদায় করুক, ব্যাংক
আদায়ের জন্য জমা দিয়েছে, ব্যাংক আদায় করে নাই, বা আদায় ব্যাংকে উপস্থাপন হয় নাই, যাই হোক কোনো সমস্যা নাই, আমানতকারী জাবেদা কি দেবে? ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এমনও হতে পারে দেনাদাররা সরাসরি ব্যাংকে চেক জমা দিল, সেইটাও একই জাবেদা, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। চলে আসো দ্বিতীয় লেনদেনে। দ্বিতীয় লেনদেনটা কি আছে? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, অর্থাৎ আমাদের কোথাও ইনভেস্ট করা আছে, ওই বিনিয়োগ থেকে বিনিয়োগের সুদ ব্যাংক সরাসরি আদায় করছে। তার মানে ব্যাংক যে আদায় করছে এই টাকাটা কিন্তু আমরা এখনও পাই নাই, অর্থাৎ আমাদেরকে কিন্তু নগদে এই টাকাটা দেয় না। এই টাকাটা কোথায় জমা পড়ছে? আমাদের ব্যাংকের হিসাবে ব্যাংক জমা করে দিয়েছে। তার মানে ব্যাংকে আমাদের ব্যাংকে যে জমা টাকা আছে সেই জমা টাকার পরিমাণ বাড়বে, অর্থাৎ পাস বই মোতাবেক আমাদের ব্যাংক জমার টাকা বেড়ে যাবে। তার মানে ব্যাংকে আমাদের সম্পদ বৃদ্ধি পাইছে, এই কারণে কি হবে? ব্যাংক হিসাব হবে ডেবিট, যেহেতু ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর কি হয়েছে? আমাদের একটা আয় হয়েছে, ব্যাংক আমাদের জন্য কি করছে? বিনিয়োগের সুদ আদায় করছে, তার মানে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এই আইটেমটার নাম হবে কি? বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব কি হবে? ক্রেডিট। আসো পরের লেনদেন, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল লভ্যাংশ আদায়। অনেক সময় ব্যাংক আমাদের হয়ে প্রাপ্য বিল আদায় করতে পারে, এটা হলো ব্যাংকের একটা প্রতিনিধিত্বমূলক কাজ। আমরা ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম বাণিজ্যিক ব্যাংক, ওখানে ছিল বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের হয়ে প্রতিনিধিত্বমূলক কাজ করে। যেমন বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের হয়ে তাদের দেনাদারের টাকা আদায় করে, বিভিন্ন প্রাপ্য নোটের টাকা আদায় করে, বিভিন্ন প্রাপ্য বিলের টাকা আদায় করে, লভ্যাংশ আদায় করে। তো এই টাকা যে আদায় করলো এই টাকা কিন্তু আমি সরাসরি নগদে পাবো না, ব্যাংক কী করবে? এই টাকাটা আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে জমা করবে। তার মানে ব্যাংকে আমার সম্পদ বৃদ্ধি পাবে, যেহেতু ব্যাংকে আমার সম্পদ বৃদ্ধি পাবে তার মানে আমার ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। আর ব্যাংক কি আদায় করছে? প্রাপ্য বিল আদায় করছে, তার মানে প্রাপ্য বিল একটা সম্পদ ছিল, এই সম্পদটা হ্রাস পেয়েছে, তাই প্রাপ্য বিল হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। যদি প্রাপ্য নোট আদায় করত তাহলে প্রাপ্য নোট হিসাব ক্রেডিট হইতো। যদি লভ্যাংশ আদায় করে, লভ্যাংশ এক ধরনের আয়, তখন হয়ে যাবে কি? লভ্যাংশ হিসাব ক্রেডিট। এরপর আসো মোস্ট কমন যে জাবেদা, এটা সবসময় থাকবেই, জাবেদা থাকা মানে এই জাবেদাটা থাকবে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ অথবা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এই জাবেদা একটা কমন জাবেদা, এটা আসবেই। এই অধ্যায়ে যদি জাবেদা আসে এই লেনদেনটা তোমরা 100%-এর ভিতরে 200% এই লেনদেন পাবাই। একটা হলো মঞ্জুরিকৃত সুদ, ভালো করে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটা হলো মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ মানে কি? মঞ্জুর শব্দটা অর্থ হলে তোমাকে দিয়া দিচ্ছে। যেমন আমরা অনেক সময় কলেজে গেলে আমাদের যদি শারীরিক অসুস্থতা থাকে তখন আমরা শ্রেণী শিক্ষক বা প্রিন্সিপাল বরাবর ছুটি লিখি, ছুটির আবেদন লিখি, পরে কি হয়? আবেদনটা মঞ্জুর হয়। ছুটি মঞ্জুর হয়েছে মানে কি? আমাকে প্রতিষ্ঠান বা আমার শ্রেণী শিক্ষক বা আমার টিচার আমাকে ছুটি দিয়েছে। তার মানে মঞ্জুরিকৃত সুদ হইল তুমি যে ব্যাংকে টাকা জমা রাখতেছো, ধরো ব্যাংকে অনেক টাকা জমা পড়ছে, আমরা জানি যে নির্দিষ্ট একটা টাকা ব্যাংকে জমা রাখলে ব্যাংক জমাকৃত অর্থের উপরে ইন্টারেস্ট দেয়। ধরো তোমার ব্যাংকে জমা আছে 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকার উপরে অবশ্যই তুমি ইন্টারেস্ট পাবে। তো ব্যাংক তোমাকে সুদ দিয়েছে, এটাকে বলা হয় কি? ব্যাংক সুদ বা ব্যাংক সুদ মঞ্জুর করছে। এটা অবশ্যই আমাদের এক ধরনের আয়। যখন ব্যাংক আমাদের সুদ দেবে এটা আমাদের জন্য আয় হবে। আর এই যে ব্যাংক আমাদের সুদ দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু নগদে আমার হাতে দেয় নাই। এই সুদের টাকাটা কোথায় জমা পড়বে? আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দেবে। অর্থাৎ ধরো 200 টাকা সুদ দিয়েছে ব্যাংক, এই টাকাটা ব্যাংক আমাকে নগদে হাতে না দিয়া আমার যে অ্যাকাউন্ট আছে, আমার ব্যবসায়ের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে এই 200 টাকা ব্যাংক কী করবে? যোগ দিয়ে দেবে। তার মানে ব্যাংকে আমার সম্পদ বৃদ্ধি পাবে। ব্যাংক যখন আমাকে সুদ দেবে তার মানে ব্যাংকে আমার কি বৃদ্ধি পাবে? সম্পদ বৃদ্ধি পাবে। তার মানে আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। আর ব্যাংক সুদ এটা এক ধরনের আয়, এটা আমার আয় বৃদ্ধি পাইছে, তাই আমি কি লিখব? ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এই ব্যাংক সুদ এক ধরনের আয়, ব্যাংক যদি আমাকে সুদ দেয় এটা আমার ব্যবসায়ের আয় বৃদ্ধি পাবে। আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেনটা তোমরা অবশ্যই জাবেদায় পাবে। মঞ্জুরিকৃত সুদ যদি বলে বা ব্যাংক সুদ দিয়েছে যদি বলে, ব্যাংক জমার সুদ দিয়েছে যদি বলে, জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট। এখন আসো ধার্যকৃত চার্জ কি?
ব্যাংক অনেক সময় আমার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন চার্জ কেটে রাখে। যেমন আমাদের পূবালী ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা ডেবিট কার্ড ইউজ করি, এই কারণে পূবালী ব্যাংক আমাদের কাছ থেকে প্রতি 6 মাস পর প্রায় 250 টাকার মতো চার্জ কেটে নেয়। এরপর আমার পূবালী ব্যাংকটা হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি যখন বরিশাল যাই, ঢাকা যাই, যে কোনো জায়গা থেকে আমি যে কোনো ব্যাংক থেকে টাকাটা উঠাইতে পারি, কারণ আমি এইটা অনলাইন ব্যাংকিং করছি। এই কারণে প্রতি বছরে আমাকে একটা ফি বা একটা চার্জ ব্যাংক কেটে রাখে। আবার এমন হতে পারে আমার বাসার পানির বিল, ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেটাকে আমরা বলি ইউটিলিটিস এক্সপেন্স বা উপযোগ বিল, এই বিলগুলো ব্যাংক কী করতে পারে, কেটে রাখতে পারে। এই কারণে এটাকে বলা হয় ধার্যকৃত চার্জ। তাহলে ব্যাংক যদি চার্জ ধার্য করে এটা আমার জন্য ব্যয়, এবং এই চার্জ যে ব্যাংক ধার্য করলো এটা কখনোই আমাকে নগদে আমার কাছ থেকে পকেট থেকে নেবে না। ব্যাংক কী করবে, আমার ব্যাংক হিসাবে যে টাকা আছে ওই অ্যাকাউন্ট থেকে এই চার্জটা কী করবে, কেটে রাখবে। তাহলে এর দ্বারা কি হলো, আমার ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পেল, অর্থাৎ আমার সম্পদ হ্রাস পাইছে। তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর এই চার্জ এক ধরনের কি ব্যয়, এই চার্জটা ধরার কারণে আমার কি হবে, ব্যাংকে সম্পদ হ্রাস পাবে, একই সাথে আমার একটা ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে জাবেদাটা কি হবে, যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে, আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে জাবেদাটা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট। যেহেতু ব্যাংক আমার হিসাব থেকে টাকা কেটে রাখছে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে। আর ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে কেটে রাখছে, তার মানে ব্যাংক হিসাব বা আমার অ্যাকাউন্টের টাকা কমে যাবে, এই জন্য ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। এটা খুব ভালো করে মনে রাখো, এই দুইটা এন্ট্রি সব সময় আসবে। এখানে আরও একটা এন্ট্রি আছে, তোমরা একটু যদি খেয়াল করো, ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি বলে, ব্যাংক জমাতিরিক্ত সুদ, বন্ধুরা খেয়াল করো, একটা হলো ব্যাংক জমাতিরিক্ত সুদ আর একটা হলো ব্যাংক জমার সুদ, দুইটা কিন্তু এক কথা না। সেক্ষেত্রে বন্ধুরা ভালো করে খেয়াল করো, একটা হলো ব্যাংক জমাতিরিক্তের সুদ আর একটা হলো ব্যাংক জমার সুদ, দুইটা কিন্তু এক না। ব্যাংক জমার সুদ মানে হলো ব্যাংকে তোমার টাকা জমা আছে, ব্যাংক তোমাকে সুদ দিছে, তোমার আয় হয়েছে। কিন্তু ব্যাংক জমাতিরিক্ত সুদ মানে কি, ব্যাংকে তোমার যে টাকা জমা আছে তার চেয়ে তুমি অতিরিক্ত টাকা নেছো, মানে তুমি ব্যাংক থেকে ঋণ নিছো। আবারও বলতেছি, ব্যাংকে যেই পরিমাণ টাকা তোমার জমা আছে তুমি ব্যাংক থেকে তার চেয়ে বেশি টাকা নেছো, এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। তার মানে তুমি ব্যাংক থেকে ঋণ নেছো, আর ব্যাংক থেকে যেহেতু ঋণ নেছো এই সুদটা ব্যাংক কেটে রাখবে। তার মানে যদি উদ্দীপকে দেওয়া থাকে ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটা বুঝাবে ব্যয়, এটা ডেবিট হবে। আর যদি বলে ব্যাংক জমার সুদ, এটা বুঝাবে আয়, এটা কি হবে, ক্রেডিট হবে। আশা করি এই দুইটা বিষয় তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং এটি কিন্তু প্রায় আমাদের বিভ্রান্ত করে পরীক্ষায় আসে। আমরা ব্যাংক জমাতিরিক্ত সুদকেও কি করি, ওই মঞ্জুরিকৃত সুদের মতো ক্রেডিট করে আসি, যেটা ভুল হয়। আশা করি ভুল আর হবে না। এখন আসো, খুবই গুরুত্বপূর্ণ আইটেম, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা ভুল করি। 100%-এর ভিতরে 90% স্টুডেন্ট এটা ভুল করে। জমাকৃত চেক প্রত্যাখ্যান। তার আগে বুঝতে হবে চেক প্রত্যাখ্যান কি, চেক প্রত্যাখ্যান কেন হয়। চেক প্রত্যাখ্যান মানে হলো আমি চেকের টাকা ব্যাংক থেকে পাইনি, স্বাভাবিকভাবে আমি যখন দেনাদারের কাছ থেকে একটা চেক পাই এবং আমার মন মাইন্ড সেট আপ এরকমই থাকে, চেকটা ব্যাংকে জমা দেবো, ক্যাশিয়ার আমাকে টাকা দেবে। কিন্তু অনেক সময় যার কাছ থেকে আমি চেকটা পাইলাম তার অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল না থাকার কারণে ব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানায়, এই ঘটনাকে বলা হয় চেক প্রত্যাখ্যান। আমি আবারও বলতেছি, রহিমের কাছে আমি ধারে পণ্য বিক্রি করলাম, রহিম আমার দেনাদার, রহিমের কাছে আমি 50,000 টাকা পাই। তো আমি রহিমকে বললাম, রহিম তোমার কাছে তো আমি 50,000 টাকা পাই, আমাকে টাকা দাও। রহিম আমাকে বলল যে আমি তোমাকে 50,000 টাকা নগদে দিতে পারতেছি না, তোমাকে আমি 50,000 টাকাটা চেক লিখে দিলাম। তো আমি চেকটা পাইলাম, চেকটা নিয়ে আমি স্বভাবতই ব্যাংকে যাব, টাকা উঠাবো। তো রহিমের দেওয়া চেক নিয়ে আমি ব্যাংকে গেলাম, ক্যাশিয়ারের কাছে ব্যাংকে জমা রাখা মাত্র ক্যাশিয়ার চোখ বড় করে আমার দিকে তাকাই রয়েছে। আমি বললাম যে ভাই আপনি পুলিশের মতো আমার দিকে তাকাই রয়েছেন কেন? পরে ক্যাশিয়ার আমাকে বলল যে আপনি যার কাছ থেকে চেক নিয়ে আসছেন তার অ্যাকাউন্টে আছে মাত্র 10 টাকা। তো আমি তো একটা হতবিম্বল অবস্থায়, আমি তো তার কাছে টাকা পাই 50,000, সে চেকে লেখছে 50,000, চেকে 50,000 লেখলেই তো টাকা পাবো না, তার অ্যাকাউন্টে তো পর্যাপ্ত টাকা থাকতে হবে। এই অবস্থাকে বলা হয় NSF চেক, মানে নট সাফিসিয়েন্ট ফান্ড চেক। এই চেকের টাকা কখনোই ব্যাংক দেবে না, কারণ তার অ্যাকাউন্টে আছে 10 টাকা, সে কীভাবে 50,000 টাকা ব্যাংক দেবে? তখন ব্যাংক আমাকে এই চেকটা কি করবে, প্রত্যাখ্যান করবে, ফিরাই দেবে। এটাকে বলা হয় চেক প্রত্যাখ্যান। এখন চিন্তা করো,
এখন এই অবস্থা আমি কাকে ধরবো? যখনই ব্যাংক আমাকে ফিরাই দিল, আমি কাকে ধরবো? প্রথমে যাইয়া পুলিশের কাছে যাব না, কিন্তু আমি প্রথমে যাই কাকে ধরবো? রাইট, আমি প্রথমে যাই ওই রহিমকে ধরবো। এই মিয়া আপনি কি চেক দিচ্ছেন? তখন রহিম নামক দেনাদার আমার বৃদ্ধি পাবে। অর্থাৎ চেক যখনই প্রত্যাখ্যান হয় আমি সাথে সাথে কাকে ধরবো? আমি তাড়াতাড়ি যাই আমার দেনাদারকে ধরবো, যে ভাই আপনি যে চেক দিয়েছেন এই চেকের তো টাকা নাই। তার মানে আমার ওই আবার দেনাদার, কারণ আমি যখন রহিমের কাছ থেকে চেক পাইছি সাথে সাথে রহিমকে কিন্তু আমি ক্রেডিট করে দিছি, কারণ রহিম আমাকে 50,000 টাকা চেক দিছে, রহিমের কাছে আমার আর কোনো দাবি দেওয়া নাই, রহিম হিসাব ক্রেডিট, রহিম তো আমাকে চেক দিয়ে দিছে। কিন্তু ঘটনা ঘটছে ব্যাংকে যাইয়া, ব্যাংক আমাকে চেকের টাকা দেয় নাই, কারণ রহিমের অ্যাকাউন্টে টাকা নাই। এখন আমি আবার কাকে যাব? আবার রহিমকে ধরবো, অর্থাৎ আমি দেনাদার বাড়াই দেবো, প্রাপ্য হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব আমি ক্রেডিট করব, কারণ ব্যাংক তো আমাকে টাকা দেয় নাই। যদি ব্যাংক টাকা দিত ব্যাংক হিসাব কি হইতো? ডেবিট হইতো, কিন্তু ব্যাংক তো আমাকে টাকা দেয় নাই, ব্যাংক তো আমাকে টাকা দেয় নাই। আমি যখনই রহিমের কাছ থেকে চেক পাইছিলাম আমি ব্যাংক হিসাব ডেবিট করছিলাম, কারণ আমি তো চেকটা ব্যাংকে জমা দেবো, ব্যাংক সম্পদ বৃদ্ধি পাইছে। কিন্তু ব্যাংকে যখন আমি গেলাম ব্যাংক তো আমাকে চেকের টাকা দেয় নাই, তার মানে আমার ব্যাংক সম্পদ তো বাড়ে নাই, এই কারণে আমি ব্যাংক হিসাব ক্রেডিট দেবো, আর রহিম হিসাব ডেবিট, মানে দেনাদার হিসাব ডেবিট। আশা করি এই লেনদেনটা তোমরা কখনোই ভুলবে না। এটা কিন্তু পরীক্ষায় 100% এর ভিতরে 90%ই স্টুডেন্ট ভুল করে। এরপর আসো ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। আগেরটা কি ছিল? আগেটা ছিল দেনাদারের কাছে চেক পাইয়া আমি ব্যাংকে জমা দিতে গিয়েছিলাম, ব্যাংক চেক প্রত্যাখ্যান করছে। আর ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে আমরা কাউকে চেক দিয়েছি, সে ব্যাংকে গিয়ে চেকের টাকা পায় নাই। আবার বলতেছি, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান মানে হলো আমরা কাউকে চেক দিছি। আমরা কাকে চেক দেই? আমরা পাওনাদারকে চেক দিই। আমরা চেক কার কাছ থেকে পাই? আমরা চেক পাই দেনাদারের কাছ থেকে। আর আমরা কাকে চেক দেই? আমরা চেক দেই পাওনাদারকে। চেক কাকে ইস্যু করি? পাওনাদারকে। তো আমি পাওনাদারকে চেক ইস্যু করলাম, করিমের কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করছি, তার মানে করিমকে টাকা দিতে হবে, করিম পাওনাদার। করিম এসে বলতেছে যে আপনারা তো আমাদের কাছ থেকে 50,000 টাকার পণ্য কিনছেন, টাকা তো দিতেছেন না। তা আমি করিমকে বললাম যে ভাই করিম, তুমি তো পাওনাদার, তোমাকে 50,000 টাকা আমি নগদে দিতে পারতেছি না, এই একটা চেক লেখা দিলাম, যাও চেকটা নিয়ে ব্যাংকে যাও। এই চেকটা পাওয়ার সাথে সাথে করিম ব্যাংকে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো টাকা থাকতে হবে। যদি আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে করিম কিভাবে 50,000 টাকা উঠাবে? যখনই করিম চেকটা নিয়ে ব্যাংকে গেল, ব্যাংক করিমকে টাকা দেয় নাই, কারণ ব্যাংক করিমকে স্পষ্টভাবে বলে দিছে আপনার এই চেকটা যারা দিয়েছে, মানে আমরা দিয়েছি, আপনারা এই চেকটা যারা দিয়েছে তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল নাই। তাহলে এই অবস্থায় করিম আবার কাকে ধরবে? করিম আবার আমাদেরকে ধরবে, করিম আমাদেরকে ধরবে, তাই না? তার মানে যখনই আমি করিমকে চেকটা দিয়েছিলাম আমি কিন্তু পাওনাদার হ্রাস করাইছিলাম, কারণ করিম আমার কাছে টাকা পায়, করিম আমার পাওনাদার, আমি করিমকে চেক দিয়ে দিছি, মানে পাওনাদারকে আমি কি করছিলাম? ডেবিট করছিলাম, পাওনাদার হ্রাস করাই দিছি। কিন্তু ঘটনাটা প্যাঁচ খাইছে যখন করিম ব্যাংকে যাই দেখে টাকা নাই, তাহলে করিম আবার এসে আমাদেরকে ধরবে। তার মানে করিম নামক পাওনাদার আবার বাইরে গেছে, তার মানে প্রদেয় হিসাব কি হবে? ক্রেডিট। প্রদেয় হিসাব কি হবে? ক্রেডিট। আর যখন আমরা চেকটা করিমকে দিছিলাম আমরা সাথে সাথে কিন্তু ব্যাংকের টাকা কমাই দিছিলাম, কারণ আমরা জানি যে করিম চেকটা ব্যাংকে নেওয়া মাত্রই আমাদের টাকা কমে যাবে, তখন আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করছিলাম। কিন্তু প্যাঁচটা খাইছে যখন করিম ব্যাংকে যায় দেখে আমাদের ফান্ডে টাকা নাই, তাহলে তো ব্যাংক থেকে টাকা কমে নাই, তার মানে ব্যাংকে যেহেতু টাকা কমে নাই ব্যাংক হিসাবকে আগের অবস্থায় নিয়ে যাইতে হবে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা আইটেম সারা জীবনের জন্য মাথায় সেট করে রাখো, কারণ এই দুইটা আইটেম তোমাদেরকে প্রতি বছর ঝামেলায় ফেলে। আরও কিছু জাবেদা আছে, সেগুলো আমরা এখন একটু দেখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও কিছু আইটেম আমি নিয়ে আসছি। দেখো, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোটের অর্থ পরিশোধ। অনেক সময় দেখা যায় ব্যাংক আমাদের পাওনাদার যারা, পাওনাদারকে যেমন সরাসরি পরিশোধ করে, এছাড়া পাওনাদারের বিকল্প দায়গুলো যেমন প্রদেয় বিল, প্রদেয় নোট, এগুলো ব্যাংক কি করে? সরাসরি পরিশোধ করে। তাহলে যখনই ব্যাংক কোনো প্রদেয় বিল বা প্রদেয় নোটের অর্থ পরিশোধ করবে তখন আমাদের দায় হ্রাস পাবে। আর আমরা জানি দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। তার মানে এটার জাবেদা কি হবে? প্রদেয় নোট বা প্রদেয় বিল যেটাই থাকুক, এটা যেহেতু হ্রাস পাইছে, দায় হ্রাস পেলে ডেবিট হয়, তার মানে প্রদেয় নোট বা প্রদেয় বিল যাই থাকুক সেটা হবে ডেবিট। আর এই যে ব্যাংক এই যে দায়গুলো পরিশোধ করছে, এ কারণে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কী করবে? টাকা কেটে রাখবে। তার মানে ব্যাংকে জমাকৃত আমার অর্থ হ্রাস পাবে, তার মানে সম্পদ হ্রাস পেলে আমরা জানি যে ব্যাংক হিসাব ক্রেডিট হয়।
পরের লেনদেন, ব্যাংকে বাট্টাকৃত বিল প্রত্যাখ্যাত হলে আমরা জানি যে আমাদের দেনাদার আমাদেরকে যেভাবে চেক দিতে পারে, একইভাবে দেনাদার আমাদেরকে সরাসরি টাকা না দিয়ে অনেক সময় আমাদের বিলও দিতে পারে। তো এই বিল নিয়ে যখন আমরা ব্যাংকে যাই বাট্টা করার জন্য, তখন ব্যাংক কী করলো, এই বিলের টাকা প্রত্যাখ্যান করলো। এটা অনেক সময় ব্যাংক করতে পারে, হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে বা আদার কোনো ভ্যালিড রিজন আছে, কারণ থাকার কারণে ব্যাংক আমাদের ওই বিলটা প্রত্যাখ্যান করলো। তাহলে ব্যাংক থেকে যখনই প্রত্যাখ্যান করবে আমাদের মন খারাপ হবে। এই মন খারাপ নিয়ে আমরা কাকে ধরবো? আমরা যাইয়া দেনাদারকে ধরবো, যে ভাই আপনার বিল যেটা দিচ্ছেন সেটা সমস্যা আছে। তার মানে আমাদের সেই দেনাদারকে ধরা মানে হলো আমাদের সেই প্রাপ্য হিসাব কী হয়ে যাবে? বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। আর যেহেতু ব্যাংক থেকে আমাদের ফিরাই দিচ্ছে, আমাদের তো ব্যাংকে টাকা আগে আমরা ডেবিট দেখাইছিলাম, কারণ ব্যাংকে বিল নিয়ে যাব টাকা বেড়ে যাবে, কিন্তু ব্যাংকে বিল নিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাংক আমাদের বিলটা কি করছে? রিফিউজ করছে, টাকা দিতে আমাদের অস্বীকৃতি জানাইছে। তার মানে ব্যাংকের টাকা আমাদের কমাই দিতে হবে। ব্যাংক কর্তৃক মক্কেলের খরচ সরাসরি পরিশোধ। এখানে মক্কেল মানে হলো আমানতকারী। এখানে মক্কেল মানে কে? এখানে মক্কেল মানে যিনি ব্যাংকে টাকা জমা রাখে, অর্থাৎ আমানতকারী। তো দেখা যায়, আমি এটা একটু আগে বলেছিলাম যে ব্যাংক আমাদের হয়ে বিভিন্ন উপযুক্ত বিল পরিশোধ করতে পারে, পানির বিল, গ্যাস বিল, তারপর আরও আদার্স বিভিন্ন ইউটিলিটিস এক্সপেন্স আছে, ব্যাংক সেটা আমাদের হয়ে পরিশোধ করতে পারে, বা ব্যাংক আমাদের হয়ে আদার্স বিভিন্ন চার্জ অ্যালাউন্স সেটা পরিশোধ করে দিতে পারে। তো যখনই ব্যাংক আমাদের হয়ে কোনো টাকা পরিশোধ করবে, তখন ওই সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হবে। সংশ্লিষ্ট খরচ হিসাব কী হবে? ডেবিট হবে। ধরো উপযুক্ত বিল হইলে উপযুক্ত বিল হিসাব ডেবিট। যেই ব্যয়টাই ব্যাংক পরিশোধ করবে আমাদের হয়ে, ওই খরচ হিসাব, সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হবে। এখানে স্পেসিফিক আমি খরচের নাম বলতেছি না, গ্যাস বিল, পানির বিল, বিভিন্ন বিল পরিশোধ করতে পারে। আর এই বিলের টাকাটা ব্যাংক নিজে পরিশোধ তো আর করবে না, ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে। তার মানে ব্যাংকে জমাকৃত আমাদের অর্থ হ্রাস পাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য হিসাবে টাকা সরাসরি ব্যাংক আদায় করলে অনেক সময় দেখা যায় কি, দেনাদাররা আমাদের হাতে টাকা না দিয়ে সরাসরি ডিপোজিট স্লিপের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে জমা করে দেয়, আমরাও জানি না, কিন্তু ব্যাংকে আমাদের সরাসরি জমা করে দিলে এটা অনেক সময় হতে পারে। তাহলে এর দ্বারা কি হলো? এর দ্বারা আমাদের ব্যাংকে জমাকৃত টাকা বৃদ্ধি পেল, তার মানে ব্যাংকে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। আর দেনাদারের কাছ থেকে আমরা আর টাকা আদায় করতে পারবো না, কারণ দেনাদার তো তার টাকা দিয়েই দিছে। তার মানে দেনাদার নামক সম্পদ হ্রাস পেয়েছে, তাই প্রাপ্য হিসাব কি হবে? ক্রেডিট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি এই 10টা লেনদেন, এই জাবেদাগুলোই পরীক্ষায় বেশি আসে, এটা আমার অ্যানালাইসিসে ধরা পড়েছে। এছাড়া কিন্তু আরও বেশ কিছু আইটেম থাকতে পারে, যেমন ব্যাংকে ডেবিট পাশে কম লিখন, ব্যাংকে ডেবিট পাশে বেশি লিখন, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন, ব্যাংক থেকে নগদ উত্তোলন, ব্যক্তিগত উত্তোলন, এগুলো আমি এখানে আনলাম না, কারণ এগুলো সচরাচর দেখা যায় না। আর এইগুলো খুব কমন এবং ফ্যামিলিয়ার জার্নাল। ফর দিস রিজন আমি এক্সপেক্ট করতেছি যে তোমরা এটা পারবা। এই বিশেষ জাবেদা মানে যেখানে ব্যাংক সমন্বয় বিবরণীতে যেগুলো প্রায়শই এসে থাকে, সেগুলো আমি দেখাইলাম। আমার বিশ্বাস যে এগুলো তোমরা এখন ভালো করে পারবা। এখন আমরা শেষ টপিকে চলে যাব, অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম কি সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ ডেবিট মেমোরেন্ডামের ভিতরে কোন কোন আইটেম যাবে এবং ক্রেডিট মেমোরেন্ডামের ভিতরে কোন কোন আইটেম যাবে সেটা আমি লিখে রেখেছি। তার আগে আমি একটু বলতে চাই যে ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম, এই দুইটা মেমোরেন্ডাম মানে কি? মেমোরেন্ডাম শব্দের অর্থ হলো দলিল বা বিল। মেমোরেন্ডাম একটা জাস্ট কাগজের মতো যেখানে বিভিন্ন হিসাব লেখা থাকে। মেমোরেন্ডাম ইজ লাইক এ পেপার ইন হুইচ সাম বিলস or some expenditure or some income are included, অর্থাৎ একটা বিল বা দলিল যেখানে আমানতকারীর বিভিন্ন তথ্য লেখা থাকে। এখন ডেবিট মেমোরেন্ডাম, যেটাকে সংক্ষেপে ডিএম বলা হয়, ডেবিট মেমোরেন্ডাম যেটাকে ব্যাংকের ভাষায় বলা হয় ডিএম, ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম হলো এমন এক ধরনের বিল বা দলিল যেখানে আমানতকারীর বিভিন্ন খরচ
বা বিভিন্ন পরিশোধের যে কারণগুলো সেগুলো ব্যাংক লিখে রাখে। অর্থাৎ আমরা বলতে পারি ডেবিট মেমোরেন্ডাম হলো এমন একটা দলিল বা বিল যার কারণে আমানতকারীর ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায়। এটা এমন একটা দলিল যেখানে আমানতকারীর বিভিন্ন খরচ বা পরিশোধের কারণ লেখা থাকে এবং এটার দ্বারা আমানতকারীর কি কমে, ব্যাংকে জমাকৃত অর্থ কমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেবিট মেমোরেন্ডামের ভিতরে কি কি আইটেম আছে। প্রথম হইলে দেখো ব্যাংকের সার্ভিস চার্জ কত। আমরা জানি যে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেটা হোক সঞ্চয়ী, চলতি বা স্থায়ী হিসাব, যাই হোক তুমি যেই অ্যাকাউন্টই ব্যাংকে খোলো না কেন অবশ্যই ব্যাংকে একটা সার্ভিস চার্জ দিতে হবে এবং প্রতি 6 মাস পর সাধারণত তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক এই সার্ভিস চার্জটা কেটে রাখবে। তাহলে আমি একটু আগে বলেছি ডেবিট মেমোরেন্ডাম এমন একটা দলিল যেখানে খরচের কারণ লিপিবদ্ধ থাকবে, তাহলে এই আইটেমটা ডেবিট মেমোরেন্ডামের ভিতরে যাবে। পরে আসো চেক ছাপা খরচ। আমরা যে ব্যাংক থেকে টাকা উঠাবো, ব্যাংকে যাই এরকম হাত পাতলেই তো আর ক্যাশিয়ার টাকা দেবে না, অবশ্যই ব্যাংকে একটা কাগজ জমা দিতে হবে। ওই কাগজ দেখা মাত্র ব্যাংকের ক্যাশিয়ার তোমাকে টাকা দিবে। ওই ছাপানো কাগজকে বলা হয় চেক বই। এখন প্রত্যেকবার চেক বই নিতে সাধারণত ব্যাংকে 100 টাকা বা 80-90 টাকার একটা টাকা ব্যাংক রেখে দেয়। তো এটা তো আসলে সবসময় তোমাকে ফোন দিয়ে ডাইকাই না তোমার কাছ থেকে টাকা নেবে না। ব্যাংক কী করবে, তোমাকে যখনই চেক দেবে নতুন চেক বই তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কাইটে রাখবে। চেক ছাপা খরচ এটাও কি ডেবিট মেমোরেন্ডাম এর ভিতরে যাবে। লকার বা নিরাপত্তা বক্স চার্জ। আমরা জানি যে ব্যাংক লকার সুবিধা প্রদান করে। ব্যাংকের যে টাকাগুলো থাকে এটা ব্যাংকের একটা সুরক্ষিত ভোল্ট থাকে এবং ওই যে গাড়ি যে চালায় গাড়ির স্টিয়ারিংয়ের মতো, হুইলের স্টিয়ারিংয়ের মতো একটা বড় শক্ত এবং খুব সুরক্ষিত একটা মানে সেফ প্লেসে ব্যাংক তার টাকাগুলো রাখে। তো এই ভোল্টকে বলা হয় লকার বা ভোল্ট। এই ভোল্টে বা এই লকারে শুধুমাত্র ব্যাংক যে টাকা রাখে তা না, তোমার যদি কোনো মূল্যবান পেপারস থাকে বা মূল্যবান ডকুমেন্টস থাকে সেটাও তুমি ব্যাংকের এই লকারে রাখতে পারো, অথবা তোমার স্ত্রীর গহনা ব্যাংকে রাখতে পারো, তোমার সার্টিফিকেট ব্যাংকের গহনায় রাখতে পারো, তোমার মামলার স্পেশাল কাগজ যেগুলো চুরি হওয়ার ভয় থাকতে পারে এরকম দলিল, এরকম অর্নামেন্টস বা এরকম এলিমেন্টস আইটেমসগুলো তুমি কোথায় রাখতে পারো, ব্যাংকের নিরাপত্তা বক্সে রাখতে পারো। তবে এর জন্য ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে কিছু সার্ভিস চার্জ কেটে রাখবে। এইটা ডেবিট মেমোরেন্ডামের একটা অংশ। প্রত্যাখ্যাত চেক। প্রত্যাখ্যাত চেক মানে যেই চেকের টাকা তহবিল না থাকার কারণে, নট সাফিসিয়েন্ট ফান্ড, তহবিল না থাকার কারণে ব্যাংক ফিরাই দিছে, এই আইটেমটাও ডেবিট মেমোরেন্ডামের ভিতরে যাবে। ব্যাংক কর্তৃক প্রদেয় নোট, প্রদেয় বিল পরিশোধ। ব্যাংক যদি কোনো বিল পরিশোধ করে, প্রদেয় নোট পরিশোধ করে, এটাও খরচের মতো, তাই এই আইটেমটাও ডেবিট মেমোরেন্ডামে যাবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন। অনেক সময় দেখা যায় ব্যাংক কমিশন কেটে রাখে। যেমন তুমি 5 লাখ টাকা তুমি চায়না থেকে তুমি মাল ইম্পোর্ট করছো, কোনো পণ্য তুমি ইম্পোর্ট করছো, তো এইটা ব্যাংকের মাধ্যমে করছো। আমরা জানি ব্যাংকের মাধ্যমে কোন দলিলটা লাগে, সেই দলিলকে বলা হয় লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। বিদেশ থেকে কোনো পণ্য আনতে হলে রপ্তানিকারককে গ্যারান্টি দেওয়ার জন্য তুমি আমদানিকারক ব্যাংকের মাধ্যমে যে লেটারটা পাঠাও রপ্তানিকারককে, সেই লেটারকে বলা হয় প্রত্যয়পত্র। এই জন্য অবশ্যই ব্যাংক কমিশন কাটবে। তো এই কমিশনটা খরচ, এই কারণে ডেবিট মেমোরেন্ডামে যাবে। ব্যাংকের বিল সংগ্রহ ব্যয়। তুমি ধরো কোনো দেনাদারের কাছে বিল পাও, এই বিলটা ব্যাংকের মাধ্যমে আদায় করছো, তো এই কারণে ব্যাংক একটা কালেকশন ফি রেখে দিছে। আমরা কিন্তু দেখেছি 4র্থ অধ্যায়, তোমরা যারা হিসাব বিজ্ঞান 2য় পত্র 4র্থ অধ্যায় শেয়ার অধিকার অবহারের অঙ্ক করেছো, ওখানে কিন্তু আমরা কমিশন রেখেছিলাম। সেটা কি ছিল? অবলেখকের কমিশন। যারা শেয়ার বিক্রির দায়িত্ব নেয় তাদেরকে অবলেখক বলে। তো অবলেখক তোমার শেয়ার বিক্রির দায়িত্ব নিচ্ছে, শেয়ার বিক্রি করে দিচ্ছে, এর এগেনস্টে ব্যাংক থেকে তাকে একটা পার্সেন্টেজ, যেটাকে কমিশন বলা হয়, ওই কমিশনটাও এখানে আসবে। আর ব্যাংকের বিল সংগ্রহ হয় একটা খরচ, তাই ডেবিট মেমোরেন্ডাম এটা যাবে। ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ। তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও বা তুমি অন্য কোনো ব্যাংক থেকে, অন্য কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ঋণ নিছো, তোমার ব্যাংক থেকে সেই ঋণের কিস্তি মার্চ করা হবে বা সমন্বয় করা হবে, সেক্ষেত্রে ব্যাংক এই টাকাটা কেটে রাখবে এবং এটাও ডেবিট মেমোরেন্ডামে যাবে। আমানতকারীর নির্দেশে জীবন বীমা বা অন্যান্য খরচ পরিশোধের অর্ডার যদি ব্যাংকে তুমি ফোন করে বললা যে আমার লাইফ ইন্স্যুরেন্সের সকল প্রিমিয়াম বা কিস্তিগুলো আপনি আমার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে বা অ্যাডজাস্ট করে রাখবেন, বা আমার পানির বিল, গ্যাসের বিল আপনি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করে রাখবেন, তো এই খরচগুলো ব্যাংক কেটে রাখবে। আর এই
কেটে রাখার কারণে এই আইটেমগুলো ডেবিট মেমোরেন্ডামে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ডেবিট মেমোরেন্ডামে কোন কোন আইটেম যায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, উদ্দীপকের ভিতরে আমরা এই আইটেমগুলো খুঁজবো এবং এই আইটেমগুলোর যে কোনো আইটেম যেটাই থাকবে ওগুলো টাকা যোগ করে আমরা ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করব। এখন আসো ক্রেডিট মেমোরেন্ডাম কি। অ্যাজ লাইক সেম ডেবিট মেমোরেন্ডামের মতো ক্রেডিট মেমোরেন্ডামও একটা দলিল, তবে ডেবিট মেমোরেন্ডামের দ্বারা আমানতকারীর ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পায়, বাট ইন দ্য আদার হ্যান্ড ক্রেডিট মেমোরেন্ডামের দ্বারা আমানতকারীর ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি ডেবিট মেমোরেন্ডাম এমন এক ধরনের বিল যেখানে আমানতকারীর আয়ের আইটেমগুলো লিপিবদ্ধ থাকে, অর্থাৎ তার যে জমাকৃত অর্থ বৃদ্ধি পাবে এটার কারণ ব্যাখ্যা থাকে। তো এগুলোর ভিতরে কি কি আইটেম থাকে আমরা একটু দেখি। প্রথম হলো দেখো এইখানে ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট বা বিল আদায়। ব্যাংক যদি তোমার হয়ে দেনাদারের কাছ থেকে প্রাপ্য নোট বা বিল আদায় করে সেটা কিন্তু এখানে যাবে এই ক্রেডিট মেমোরেন্ডামের ভিতরে। ব্যাংক যদি তোমার বিনিয়োগের সুদ আদায় করে বা ব্যাংক যদি তোমার লভ্যাংশ আদায় করে এটা তোমার আয় হবে আর এটা ক্রেডিট মেমোরেন্ডামের ঘরে যাবে। ব্যাংক জমার সুদ বা মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যদি তোমাকে কখনো সুদ দেয় এটা তোমার জন্য আয় হবে। ব্যাংক যদি মঞ্জুর করে সুদ মঞ্জুর করে এটা তোমার জন্য আয় হবে। ব্যাংক যদি তোমার জমাকৃত অর্থের উপর সুদ দেয় সেটা আয় হবে এবং এইটা ক্রেডিট মেমোরেন্ডামে যাবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদার, তোমার কোনো দেনাদার দ্যাট মিনস প্রাপ্য হিসাব, তারা যদি সরাসরি তোমাকে টাকা না দিয়ে ব্যাংকে জমা দেয় এটাও ব্যাংক কোথায় নিয়ে যাবে? ক্রেডিট মেমোরেন্ডামের ভিতরে নিয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস ক্রেডিট মেমোরেন্ডামের ভিতরে কি কি আইটেম আসে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণীর চতুর্থ পর্ব এখানেই সমাপ্ত হলো। এবং আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি কিন্তু আসলে কোনো অঙ্ক করাই নেই, আমি এই 4টা পর্বের মাধ্যমে তোমাদের বেসিক কনসেপশনগুলো বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড I believe that if you understand these 4 classes you will be able to solve all types of problem associated with this chapter। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমার যেই কোশ্চেনই আসুক না কেন আমার বিশ্বাস তুমি সেগুলো সলভ করতে পারবে। আমি যদি সময় পাই ইনশাল্লাহ আর একটা বা দুইটা ক্লাসে আমি চেষ্টা করব 2টা প্রায়োগিক সমস্যা সমাধান করার জন্য, অর্থাৎ বোর্ডের কোশ্চেন বা আদার্স কোনো কোশ্চেন এই অধ্যায়ের সাথে রিলেটেড সেই কোশ্চেনগুলো আমি সমাধান করার চেষ্টা করব। আর একটা কথা বলে যাচ্ছি, তুমি যদি আমার ক্লাসগুলো মিস করো আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে আমার ক্লাসগুলো পাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ ক্লাসেস ফ্রম ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সৃষ্টিকর্তাকে স্মরণ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।